সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু। 9টি বোর্ডে এবার পরীক্ষার্থী 24 লাখের বেশি। কেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয় না, আমরা ঠিক মতো আমাদের পরীক্ষা লিখতে পারছি। নৈবত্তিক একটু কনফিউশন ছিল, তবে সোজা এসেছে, আমাদের সব কোশ্চেন ইজি আসছে। সারা বছর এত কষ্ট করে পড়ার পরে আর কি পরীক্ষাটা ভালোই দিয়েছি। কেন্দ্রের পরিবেশে সন্তুষ্ট অভিভাবকরা। নকল থেকে অনেক মুক্ত করেছে এলাকা, ভালো করেছে সরকার, বা ভালো পদক্ষেপ নিয়েছে। এই বছর তো কোনো প্রশ্নপত্র পাস হওয়া নাই, আমরা এই জন্য কোনো আমরা সংকট পাই নাই। আইন শৃঙ্খলাও এখানে খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়া ঠিকভাবেই হচ্ছে। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই জানালেন শিক্ষামন্ত্রী। ভুয়া কি সঠিক এই সময় পিছনে আপনারা দৌড়াবেন না, কারণ এতে ছেলে মেয়ের তখন মন থেকে যে প্রস্তুতি সেটা নষ্ট হয়ে যায়, এবং তারা ভালো করে পড়লেই তো প্রশ্নের আসলে উত্তর দিবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশ যেতে কেউ যেন প্রতারিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। যুব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, যুবকদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজধানীর গাবতলী থেকে 10টি অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক। বেনাপোল চেকপোস্ট দিয়ে বালির ট্রাকে করে আনা হয় এই অস্ত্র। ব্রিফিংয়ে ডিবি। রাজধানীতে ট্রেড লাইসেন্স করতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। জড়িত সিটি কর্পোরেশনের অসাধু একটি চক্র। কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মেয়রের। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌরুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। আগামী বছরের শুরুতে উদ্বোধন। এবং নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। 2 প্রার্থী প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মত। জরিপে মাত্র 1% পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, এবার প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। পরীক্ষা শুরুর আগে থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসতে শুরু করেন পরীক্ষা কেন্দ্রে। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় প্রথম দিনের বাংলা প্রথম পত্র ও কোরআন মজিদ পরীক্ষা। বাইরে তখন সন্তানদের পরীক্ষা নিয়ে উৎকণ্ঠিত অভিভাবকদের অপেক্ষা। কেবল জিপিএ 5 নয়, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। 8 বছর লেখাপড়া করলো, আজকে জেএসসি দিচ্ছে, ভালো রেজাল্ট করবে, তখন ওইটাই আমাদের প্রশান্তি। রেজাল্টটা পাওয়ার পর আশানুরূপ ফল করবে, তখনই আমার আসলে প্রকৃত সার্থকতা আর কি। এখন যেভাবে করছি সেভাবে যদি রেজাল্ট না হয় তখন তো কষ্ট লাগবে। রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুল পরিদর্শন শেষে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই জানিয়ে 2 মাসের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস রক্ষা করবার জন্য আমরা একটা কমিটি করছি, সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল শাখাকে যুক্ত করছি। প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর ধরে আমরা সেটা রক্ষা করতে পারছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় দেশবাসীও সচেতন হবে। 3 ঘন্টা ব্যাপী চলা পরীক্ষা শেষে হাসি মুখে কেন্দ্রের বাইরে আসে অধিকাংশ পরীক্ষার্থীরা। এ সময় পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা ছিল তাদের মুখে। প্রশ্ন ভালো আসছে, সবগুলো অ্যান্সার করছে, অনেক সহজ আসছে। পরীক্ষা ভালো হয়েছে, ইনশাআল্লাহ সামনের পরীক্ষা যেন সহজ আসে, এরকমই প্রশ্ন যেন আসে তাও দোয়া করতেছি আমরা। ভালোই হয়েছে, এখন রেজাল্ট A+ আমরা আশা করছি। এবছর সারা দেশে 9টি বোর্ডের অধীনে 24,12,775 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। আগামী 17 নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথম দিনের পরীক্ষা, তাই সন্তানকে নিয়ে আগেভাগেই কেন্দ্রে উপস্থিত অভিভাবকরা। নোটিশ বোর্ডে যার যার রুম নম্বর খুঁজে নিয়ে হলে প্রবেশ করে শিক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকরা এ সময় কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রশ্নপত্র ফাঁসে সরকারের নেওয়া উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। প্রশ্নপত্র ফাঁসের জন্য সরকার যেভাবে কঠোর পদক্ষেপ নিছে, এটা শিক্ষার মেধা তাল ইয়ার জন্য
যাচাইয়ের জন্য উত্তম। দূর থেকে আসছে, যানজটের মধ্যে পড়লে দেরি হয়ে যাবে সময়, এখানে একটু তাড়াতাড়ি আসলে পারে ওরা সুবিধা মতো ওরা বসবে। পরিবেশটা ভালো, তবে ফ্যানের একটু সমস্যা আছে, যেগুলো বাচ্চাদের জন্য এই গরমের সময় একটু প্রয়োজন। চট্টগ্রামে এবছর 123টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও 30টি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে 1,49,000 জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। ভিজিলেন্স টিম প্রতিদিনের পরীক্ষায় পর্যবেক্ষণ করবেন, শেষ দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি। সবাই নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আমরা অত্যন্ত তৎপর সেই বিষয়টা নিয়ে। এদিকে পরীক্ষা ভালো হওয়ায় কাঙ্ক্ষিত ফলের আশা করছে শিক্ষার্থীরা। এবছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হচ্ছে। সব প্রশ্ন কমন পড়ছে, যা যা পড়ছে সবকিছু মানে সবকিছু ইজি আসছে। পরীক্ষা ভালো হয়েছে, আজকে ভালোভাবে লিখছি আমি, প্রত্যাশায় প্লাস হবো আমার। এছাড়া যশোর, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা সহ 9টি শিক্ষা বোর্ডে এবার 28,761টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। প্রশিক্ষণ ছাড়া কেউ বিদেশ যেতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুবকদের স্বনির্ভর করতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি যুব সমাজকে জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থেকে দেশের উন্নয়নে মেধা কাজে লাগাতে আহ্বান জানান। আমাদের যুবকদের জন্য আমরা যেমন প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা, পরামর্শ দিয়ে আমরা তাকে মানব সম্পদে পরিণত করতে চাই এবং সেভাবেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। কর্মী প্রেরণের ক্ষেত্রে একসময় ছিল ঘর বাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে তারপরে তারা যেত সেই সোনার হরিণ ধরার লোভে এবং যে অনেকে বিপদে পড়ত। সেখান থেকে উদ্ধার করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে দিয়েছি। কারো আর ঘর বাড়ি বিক্রি করতে হবে না, ওই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা যেন বিদেশে যেতে পারে। আমাদের যুব সমাজের শ্রম, মেধা, বিকাশের সুযোগ এবং তাদের যে মনন, তাদের যে মনের ভিতরে একটা সৃষ্টিধর্মী চেতনা রয়েছে, সেগুলি শুধু বিকশিত হবার সুযোগ করে দিতে পারলে তারা অসাধ্য সাধন করতে পারে। যুবশক্তি দেশের প্রাণ এবং উন্নয়ন অগ্রযাত্রার চালিকা শক্তি। আমরা চাই না আমাদের দেশের যুব সমাজ বিপথে চলে যাক আর বাবা মায়ের জন্য দুঃখের কারণ ঘটাক। যেমন মাদকাসক্তি, সন্ত্রাস, উগ্রপন্থা, জঙ্গিবাদ, এর থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে, কারণ এ পথ মানুষকে সুস্থ পথে নিয়ে যায় না। বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে, প্রধান বিচারপতির এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সরকার কখনো বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, করবেও না। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মামলার জট নিরসনের বিষয়ে প্রধান বিচারপতির প্রস্তাবের সাথে একমত পোষণ করেন তিনি। নির্বাহী বিভাগ বা সরকার বিচার বিভাগের বিচারিক কাজে বা অন্যান্য কাজে কখনোই হস্তক্ষেপ করে না, ইন্টারফেয়ার করে না এবং করবে না। ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগরে সংখ্যালঘু পরিবারের বাড়িঘর এবং কয়েকটি মন্দির ভাঙচুরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। ব্রিফিংয়ে হানিফ গুলিস্তানে হকার উচ্ছেদের সময় দুই ছাত্রলীগ নেতার আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ঘটনায় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আহ্বান জানান। এই নাসিরনগরের এই ঘটনার সঙ্গে যারা জড়িত, কেন ঘটলো, কারা সঙ্গে জড়িত আছে, কাদের কারণে, কাদের কর্তব্য অবহেলার কারণে এই সময় ঘটনা আরো বেশি মাত্রায় ঘটেছে, সবগুলোর তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত, যারা অপরাধী হিসাবে চিহ্নিত হবে, তাদের ভিতরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সরকার পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছেন সেই ছাত্রলীগ নেতা দুজনকেই ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। তাদের বিরুদ্ধে আইনগত যা যা প্রয়োজনীয় ব্যবস্থা আছে সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা সুপরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অত্র এলাকায় হিন্দু সম্প্রদায়ের জীবনযাপন, উপাসনালয়, বসত বাড়িতে যে হিংস্র আক্রমণের তাণ্ডব সৃষ্টির মাধ্যমে যে ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন। এই ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত। দায়ী দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। মন্দির লুটপাট ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া উচ্চ পর্যায়ের কোনো নেতা বা সরকারের কোনো সংসদ সদস্য কিংবা মন্ত্রী এলাকা পরিদর্শন ও সংকট উত্তরণের কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। আগাম নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, কোনো দল নির্বাচনে যাক না যাক, জাতীয় পার্টি নির্বাচনে যাবে। দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে এইচ.এম. এরশাদ আরো বলেন, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। এ সময় যুবকদের বেকারত্বের কথা তুলে ধরে প্রশাসন ও নিয়োগ বাণিজ্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। কতদিন আগে পুলিশের কনস্টেবল দেওয়া হলো, আমি শুনেছি এবং মনে সত্য প্রত্যেক কনস্টেবলের জন্য 8 লক্ষ টাকা দিতে হয়েছে। খবরের কাগজে পড়ছি যে নির্বাচন আগে হতে পারে, সেই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। আমরা বিভাগীয় সম্মেলন শুরু করেছি, আমরা ঢাকায় করেছি, এবার রংপুরে করব, বরিশালে করব, খুলনায় করব। কে নির্বাচন করলো, কে করবো না জানবে না, আমাদের কাছে তার কোনো, আমরা নির্বাচন করব এবং সেই জন্য প্রস্তুতি গ্রহণ করছি। দুপুরের সময় আরো থাকছে। ঢাকা সহ বিভাগীয় 8 শহরে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু। সারা বছরই ঝক্কি ছাড়া রিটার্ন দাখিলের পরিবেশ নিশ্চিত করার দাবি করদাতাদের। রাজধানীর গাবতলী থেকে 10টি অস্ত্রসহ খায়রুল নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, পাটগ্রাম থেকে ভুয়া জন্মসনদ নিয়ে শরীফুল ইসলাম ছদ্মনামে বাংলাদেশে প্রবেশ করে আটককৃত খায়রুল। বেনাপোল চেকপোস্ট দিয়ে বালির ট্রাকের মাধ্যমে বিভিন্ন অস্ত্র বাংলাদেশে নিয়ে আসত সে ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের যোগসাজশে এ কাজ করত বলে জানায় পুলিশ। তবে বাংলাদেশে কারা তার অস্ত্রের ক্রেতা ছিল, কারা তাকে আশ্রয় দিত, এসব তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। সে পেশাগতভাবে এটা করে। আমরা প্রাথমিকভাবে যতটুকু তথ্য পেয়েছি, সে পেশাগতভাবে এটা ফার্স্ট টাইম না, তার আরো আছে। তো এখন তাকে ইন্টারোগেশন করে আমাদের টার্গেট ওইটাই, আপনি যেটা বলেছেন ওইটাই আমাদের টার্গেট, যে বাংলাদেশে কোন লেভেলে কাদের কাছে সে অস্ত্রগুলো বিক্রি করে। নিশ্চয়ই এর আগেও এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে এবং সেই ভিত্তিতেই কিন্তু তাকে আমরা ধরতে পেরেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করাতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অসাধু একটি চক্র ট্রেড লাইসেন্স করাতে ব্যবসায়ীদের কাছ থেকে 500 থেকে 5000 পর্যন্ত বাড়তি টাকা আদায় করছে। সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। বিস্তারিত থাকছে তানিম মেহেদির রিপোর্টে। এক একজন এক এক রেট হাঁকায় তাদের নিজের মতো করে, কেউ 3500 বলে, কেউ 3700 বলে, কেউ পারলে একটু বেশিও বলে, 5000, 6000, 7000। ট্রেড লাইসেন্স করাইছি আমার প্রায় 2900 টাকা মতো লাগছে। তো ওরা কস্টের একটা হিসাব দেখাইছে 2400 টাকা, কিন্তু বাড়তি যেটা তাদের চেয়ার খরচের কথা বলছে, তো ওইটা না দিলে হয়তো আমার ট্রেড লাইসেন্স আরো কয়েকদিন লেট হতো। নগর ভবনের সামনেই কথা হয় পুরনো ঢাকার এই ব্যবসায়ীর সঙ্গে। তার অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় অনুসন্ধানে গিয়ে প্রমাণ মিলল বাড়তি টাকা আদায়ের। কয় টাকা জমা দিতে হবে? 5000 টাকা। লিস্টে একটু তাহলে দেন আমাকে। আমাদের হ্যাঁ, আমাদের বই তো গ্যাজেটের বই। এই ব্যক্তি শোপিসের দোকানের লাইসেন্সের জন্য 5000 টাকা দাবি করেন, অথচ গেজেট অনুযায়ী শোপিসের দোকানের লাইসেন্স ফি 1000 টাকা।
বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন 5টি অঞ্চলের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করে। ফুলবাড়িয়ায় সিটি কর্পোরেশনের মূল ভবনে 2টি অঞ্চলের ট্রেড লাইসেন্স দেওয়া হয়। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরও 3টি অঞ্চলে লাইসেন্স দেওয়া হয়। নতুন ট্রেড লাইসেন্স করানো কিংবা লাইসেন্স নবায়ন সবখানেই বাড়তি টাকা গুনতে হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। গেজেটে যা আছে তার চাইতে 25% বা 30% এরকম বেশি লাগবে। এটা কেন বেশি লাগবে? জিজ্ঞাসা করছি, এখন আমার জিজ্ঞাসা করছি তো বলছে এটাই সিস্টেম। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের যে বর্তমান পদ্ধতি এইটাকে সাজানো হয়েছে যাতে সিটি কর্পোরেশনের কর্মচারীরা 2 পয়সা কামাইতে পারে। প্রথম কিছু করে আপনি বললো আমাদের যে 11,500, পরের দিন আসছি বড় স্যারের খুঁজে পাইছি, বড় স্যারের ভালোভাবে নিখুঁত করে হিসাব করে বললো যে এটা টাকা লাগবে 10,500, 1,000 টাকা কমেছে পরের দিন। কোনো কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন দক্ষিণ সিটির মেয়র। বিভিন্ন ক্যাটাগরির ট্রেড লাইসেন্স রয়েছে, সেই ক্যাটাগরি ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটার ইন্সপেকশনের ব্যবস্থা রয়েছে। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি এ ধরনের দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে শিগগিরই ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান মেয়র। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এর ধারাবাহিকতায় আজ থাকছে সংযোগ সড়ক নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার সুফল পেতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সংযোগ সড়কগুলো ব্যবহারের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কাঁঠালবাড়িতে। ফলে এই পথে চলাচলকারী ফেরিগুলোর দূরত্ব কমে আসবে প্রায় 5 কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতে কাঁঠালবাড়ি ঘাটটি খুলে দেওয়া সম্ভব হবে। মাদারীপুর ঘুরে এসে রিপোর্টে হেসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার কোটি মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ এটি। পদ্মার উত্তাল ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে তাই চলছে ছোট বড় ফেরি, লঞ্চ আর স্পিডবোটে মানুষ ও পণ্যবাহী যানবাহনের আসা যাওয়া। পদ্মা সেতু হচ্ছে তাই স্বপ্নবোনা মানুষেরা অপেক্ষায় আছেন। সেতুর কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা, তবে দুই পারের সংযোগ সড়কগুলোর কাজ এখন প্রায় শেষ। আর তাই এর সুফল দিতে আগামী বছরের শুরুতেই সংযোগ সড়ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন শিমুলিয়া থেকে ফেরি পথে যেতে হয় 14 কিলোমিটার দূরের কাওড়াকান্দি। তবে এই দূরত্ব 5 কিলোমিটার কমিয়ে বর্তমানে কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। এর ফলে ফেরিতে শুধু 1 ঘন্টার সময় কম লাগবে না, জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে নানা সুযোগ পাবেন এলাকাবাসী। পুরা দক্ষিণবঙ্গে পুরা লাভ হবে। শিবচর, মাদারীপুর, শরীয়তপুর এই ঘাটটা এখানে আসা ফলে তাদের 1 ঘন্টা মনে করেন সময় বেঁচে যাবে। আমাদের রাস্তাঘাট হবে ভালো হবে, আমাদের যাতায়াতের সুবিধা হবে ভালো। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মূল সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ঘাটটিকে যোগ করতে নতুন করে 6 কিলোমিটার সার্ভিস সড়ক তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে এই ঘাটে ফেরি থেকে নেমে সরাসরি যানবাহনগুলো চলে যেতে পারবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পূর্ব দিক থেকে আগত যে খুলনা, ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমরা জানুয়ারিতে আমরা তো উদ্বোধন করতে চাই। দুটা বেনিফিট আমরা পাবো। কাঁঠালবাড়ি আনলে আমার ফেরির ডিস্টেন্সটা কমে যাবে, তাহলে আমার ফেরির নাম্বার অফ ট্রিপ বেশি হবে। 2 বছর আগে মেইন ব্রিজের কাজ শেষ হয়ে গেল, তাহলে এই অংশটার ব্যবহার যদি জনগণ করতে পারে তাহলে এটা একটা বেনিফিট টু দ্য পিপল অফ বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা এক্সপোজার যে আমরা পদ্মা সেতুর কিয়দংশের ব্যবহার শুরু করতে পেরেছি। বিআইডব্লিউটিআই এর সহযোগিতায় এখন চলছে ঘাট সংস্কার, মাটি ভরাট, পন্টুন তৈরির কাজ। পুরো কাজ শেষ হলে ঘাটটি খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। পদ্মা সেতু চালুর 1 বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ। আর সেতু চালুর 2 বছর আগে যদি অ্যাপ্রোচ রোডগুলো খুলে দেওয়া সম্ভব হয় তবে তা এখনই সুফল দিতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের, আর যা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় সূচনা করবে নতুন দিগন্তের। এহসান জুয়েল, সময় সংবাদ, কাঁঠালবাড়ি, শিবচর, মাদারীপুর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরো বিশ্বের চোখ যখন দেশটির রাজনীতির দিকে, তখন তরুণ প্রজন্ম প্রার্থীদের বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।
প্রধান দুই প্রার্থীর কেউই তাদের প্রত্যাশা পূরণের সমর্থ নন বলে মনে করছেন তারা। সোমবার রাতে নিউ ইয়র্কে হ্যালোইন উৎসবে যোগ দেওয়া তরুণরা সময় সংবাদকে জানিয়েছেন নির্বাচন ঘিরে তাদের ভাবনা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। নিউ ইয়র্কের হ্যালোইন উৎসব প্যারেডে অংশ নেওয়া তারুণ্য পুরনো অশুভ চিন্তা, অশুভ শক্তিকে পিছনে ফেলে নতুন চিন্তা, শুভ শক্তির উদয় হোক, এই প্রত্যাশা নিয়ে কিন্তু এই হ্যালোইন উৎসবের প্যারেডে যোগ দিচ্ছে। এই যে আসন্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু তারা তাদের হতাশার কথা জানাচ্ছে। এই যে এই প্যারেডে অংশ নিতে এসেও তাদের কাছ থেকে আমরা সেই ধরনের বক্তব্য পাচ্ছি। তাদের কথা হচ্ছে যে তারা যে পরিবর্তনের কথা বলে বারাক ওবামা যেভাবে তাদেরকে আকৃষ্ট করেছিলেন, কিন্তু পরবর্তীতে বারাক ওবামা সেই নতুন নাটকীয় কোনো পরিবর্তন তারুণ্যকে দেখাতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনের মধ্যে যে চারিত্রিক নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। আরেকজনের ক্ষেত্রে হচ্ছে বিশ্বস্ততা। তিনি বিশ্বস্ততা হারাচ্ছেন তার ইমেলের ক্ষেত্রে। ইমেলের বিষয়ে FBI যে তদন্ত করবে এবং ইমেলের বিষয়ে তিনি কোনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি। সবকিছু মিলিয়ে এই যে অস্বচ্ছতা, অস্পষ্টতা, অসততা এবং অনৈতিকতাকে এখনকার তরুণ প্রজন্ম অনেকেই বলছেন যে তারা নির্বাচনে ভোট দিতে নাও যেতে পারেন। That's been very terrible and stressful, but tonight is for fun, so we don't think about that. It's a bad year for democracy in America. তারা পরিবর্তন চান এবং হিলারি ক্লিনটনের ক্ষেত্রে তরুণদের বক্তব্য হচ্ছে যে তিনি হয়তো চারিত্রিক অনৈতিকতার বিষয়টি উঠে আসেনি। ডেমোক্রেটরা যে এতদিন যাবৎ ক্ষমতায় আছে, সেই ক্ষেত্রে হিলারি ক্লিনটন তরুণদেরকে নতুন কিছু দিতে পারবেন না। আর ডোনাল্ড ট্রাম্প সমাজের উঁচুতলার মানুষের জন্য কাজ করবেন। তরুণরা মনে করছেন যে তাদের যে চাকরির নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, কর্মসংস্থান, শিক্ষা এবং ব্যাংক ঋণ থেকে তাদেরকে যে ছাড় দেওয়ার যে বিষয়টি আছে, সেগুলো তারা এই দুই প্রার্থীর কাছ থেকে খুব একটা দেখতে পাবেন। She's had trouble galvanizing the level of support that Obama did amongst নির্বাচনের 7 থেকে 8 দিন আগে এই হ্যালোইন উৎসবে মেতে ওঠা তরুণরা কিন্তু উৎসবে মেতে উঠছেন ঠিকই, কিন্তু যে সামনে যে নির্বাচন তাদের কাছে আসছে, সেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তারা তাদের হতাশার কথাই জানাচ্ছেন। দুই প্রার্থীর কাছে তারা কোনো প্রত্যাশার কথা বলছেন না। নিউ ইয়র্ক থেকে তুষার আব্দুল্লাহ। এদিকে হিলারির ইমেইলে FBI বড় ধরনের অনিয়মের সন্ধান পেয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এতে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যাবে না বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন হিলারি। সোমবার ডেমোক্রেটদের আধিপত্য থাকা রাজ্য মিশিগানে ট্রাম্প এবং দোদুল্যমান অঙ্গরাজ্য ওহাইওতে প্রচারণা চালান হিলারি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 7 দিন বাকি থাকতে জনমত জরিপে হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান মাত্র 1% দাঁড়িয়েছে। এবারের মার্কিন নির্বাচনের অন্যতম লড়াইয়ের ময়দান পূর্বাঞ্চলীয় রাজ্য ওহাইওতে সোমবার দুটি নির্বাচনী সমাবেশ করেন হিলারি। 18টি ইলেকটোরাল ভোট থাকা এই রাজ্যের কেন্ট ও ক্লিভল্যান্ডের সমাবেশে হিলারি তার ইমেল সার্ভারে রাষ্ট্রীয়ভাবে স্পর্শকাতর কোনো তথ্য ছিল না জানিয়ে সমর্থকদের আশ্বস্ত করেন। নতুন করে FBI এর তদন্তকে স্বাগত জানিয়ে হিলারি বলেন, সংস্থাটির দীর্ঘ তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবারও এমন কিছু পাওয়া যাবে না। ট্রাম্পের পরমাণু পরিকল্পনা ও রাশিয়ার সঙ্গে তার সখ্য নিয়েও সমালোচনা করতে ছাড়েননি সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। আমি এমন একজনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি যিনি চান জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব পরমাণু অস্ত্রের অধিকারী হোক। ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ব্যবহার এবং উপযোগিতা সম্পর্কে জানতে চেয়েছেন। মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়া কি করছে, তাদের সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্ক, এসবই জনগণের সামনে প্রকাশ করতে হবে। আবারও ইমেল প্রসঙ্গ দোদুল্যমান ভোটারদের চিন্তিত করলেও হিলারি সমর্থকরা বিষয়টিকে আমলে নিচ্ছেন না। FBI এর নতুন তদন্ত আমার মতো অন্য ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাব বিস্তার করতে পারে। আমি কোনো পরিবর্তন দেখছি না। ইমেইলে তেমন কিছু নেই বলে আগেই জানা গেছে। আমি হিলারিকেই ভোট দেব। তবে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, FBI হিলারি ক্লিনটনের ইমেইলে বড় ধরনের জালিয়াতির সন্ধান পেয়ে থাকতে পারে। তার ব্যক্তিগত সার্ভার থেকে মুছে ফেলা 33,000 ইমেইল ফিরিয়ে আনতে পারলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন ট্রাম্প। FBI এর নতুন তদন্তে তথ্য জোগানোর জন্য হিলারির সহযোগী হুমা আবেদিন ও তার সাবেক স্বামী অ্যান্থনি উইনারকে ধন্যবাদ জানান ট্রাম্প।
হিলারি মার্কিন নাগরিকদের নিরাপত্তার তোয়াক্কা না করে গোপন ইমেল নিজের সার্ভারে আদান প্রদান করেছেন। এবারের তদন্তে বড় কিছু বেরিয়ে আসবে বলেই মনে হয়। ইমেল জালিয়াতিতে তার কোনো ক্ষতি হয়নি, তবে মার্কিনীদের হয়েছে। 8ই নভেম্বরের নির্বাচনে আপনারা এর পরিবর্তন চাইবেন বলে আশা করছি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ইমেল তদন্তের বিষয়ে হোয়াইট হাউস জানায় এফবিআই পরিচালক জেমস কমি মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন না। সোমবার মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, প্রেসিডেন্ট ওবামা কমিকে ন্যায়পরায়ণ ব্যক্তি বলেই মনে করেন। এদিকে নির্বাচনের আগাম ভোটে ট্রাম্পের এগিয়ে থাকার আভাস পেয়েই এফবিআই প্রধান হিলারি বিরোধী এমন উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার স্টিফেন ল্যান্ডম্যান। এদিকে ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সবশেষ জনমত জরিপে হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান মাত্র 1% নেমে এসেছে। 46 ও 45% সমর্থন পেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন প্রধান এই দুই প্রার্থী। অন্যদিকে বিবিসির জরিপে 49-46 এবং সিএনএন এর জরিপে 47-42 ব্যবধানে এগিয়ে রয়েছেন হিলারি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রাজধানী ঢাকা সহ 8 বিভাগীয় শহরে শুরু হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলা নিয়ে করদাতাদের মধ্যে তেমন অভিযোগ না থাকলেও অন্যান্য সময় আয়কর রিটার্ন দাখিল করতে হলে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা। প্রথম দিন রাজধানীর আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে আয়োজিত মেলায় সকাল থেকেই আয়কর রিটার্ন দাখিল করতে আসছেন করদাতারা। উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের ঝক্কি ছাড়াই রিটার্ন জমা দিতে পেরে সন্তুষ্ট তারা। বছরের অন্যান্য সময় আয়কর দেওয়ার ক্ষেত্রে নানা হয়রানি বন্ধে এমন পরিবেশ নিশ্চিতের দাবি জানান মেলায় আসা করদাতারা। আমরা বুঝি না যে আমাদের কর দিতে হবে, কর যে আমাদের গভর্নমেন্ট জুলুম করে নিচ্ছে এটা আমরা মনে করি, আসলে তা না। কিন্তু আমি আমার জন্য কর দিচ্ছি। ব্যাংকের মাধ্যমে জনগণ জমা দিবে, ব্যাংকের মাধ্যমে পে অর্ডার দিবে, সাথে সাথে তাকে পত্র এখান থেকে দিয়ে দিবে, কোনো 1 টাকা তার ঘুষ দিতে হবে না। আর এখন আমরা কিন্তু ভুক্তভোগী। বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে অফিসিয়ালি, এটা একটা ভালো উদ্যোগ। আর আমি দেশের নাগরিক হিসাবে স্বনির্ভর হওয়ার জন্য আমাদের তো অবশ্যই উচিত কর দেওয়া। পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকাল 10:30টার দিকে দুদকের পরিচালক জায়েদ হোসেন খান এবং উপপরিচালক হারুনুর রশিদ সহ 4 সদস্যের দল ওয়াসা ভবনে জিজ্ঞাসাবাদের জন্য যান। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুদক পরিচালক জানান, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি আরও তথ্য উপাত্ত চাওয়া হয়েছে ওয়াসার কাছে। দুদক সূত্র জানায় 3,508 কোটি 79,15,000 টাকা ব্যয় নির্ধারণ করে 2013 সালে একনেকে অনুমোদন পায় প্রকল্পটি। কিন্তু একনেকে অনুমোদনের 13 মাস আগেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ওয়াসা। নিয়মানুযায়ী দর কষাকষি এবং দরপত্র আহ্বান না করেই এই চুক্তি করা হয়। এতে সরকারের কমপক্ষে 350 কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগ রয়েছে। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, নির্দিষ্ট কোনো দুর্নীতির বিষয়ে নয়, বিভিন্ন প্রকল্প নিয়ে জানতে চাওয়া হয়েছে তার কাছে। দুপুরের সময় আরো থাকছে। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগের খেলা। আরামবাগের মুখোমুখি হবে শেখ জামাল, বারিধারার বিপক্ষে লড়বে শেখ রাসেল। নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারকে একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনা করেছে কারা অধিদপ্তর, যেখানে থাকবে সুইমিং পুল, শপিং মল। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক উদ্দেশ্য বিনষ্ট করতে পারে ঐতিহাসিক এই স্থাপনার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। অবশ্য কারা অধিদপ্তর বলছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োজনে আদিরূপে সংরক্ষণ করা হবে ইতিহাসের এই নীরব সাক্ষীকে। আজহার লিমনের রিপোর্ট। বন্দিশালা হিসেবে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্মৃতি 228 বছরের হলেও ঐতিহাসিক নিদর্শন হিসাবে এর বয়স 400 বছরেরও পুরনো। 37 একরের যে স্থাপনার সাথে সম্পর্কিত বাংলাদেশ সৃষ্টির আগের ও পরের অনেক সংগ্রাম গাথা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলনের নানা ধাপে এখানেই বন্দী জীবন কাটিয়েছেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। শুধু তাই নয়, এই স্থাপনা 41 বছর ধরে বহন করছে বিপদগামী সেনা সদস্যদের হাতে জাতির 4 সূর্য সন্তানকে হত্যার স্মৃতি। তবে কেরানীগঞ্জে কারাগার স্থানান্তরের পর স্থাপনা নিয়ে কারা কর্তৃপক্ষের পরিকল্পনায় ঠাঁই পায় সুইমিং পুল কিংবা শপিং মলের মতো বাণিজ্যিক স্থাপনা। কোনো মার্কেট, শপিং মল এগুলো যাতে না হয়, ইতিহাসটা যাতে আমরা ধরে রাখতে পারি। সিগনেচার ক্যাম্পিং চলছে, আমাদের দাবি এটাই, এখানে সম্পূর্ণ সবুজালয় হবে। এই পদক্ষেপ যদি আমরা কিছুদিনের মধ্যে না নেওয়া হয়, তাহলে আমরা আবার আন্দোলন করব। আদি মধ্যযুগ থেকে শুরু করে একদম উপনিবেশ সময়কাল পর্যন্ত এত দীর্ঘ সময়ের ইতিহাসকে যদি যথাযথ একাডেমিক গবেষণার মাধ্যমে একটি
ওপেন এয়ার জাদুঘর তৈরি করা যায় তাহলে সেটি যে কোনো শপিং মল বা যে কোনো ওই বিনোদনমূলক কর্মকাণ্ডের থেকে অনেক বেশি আর্থিক সংস্থান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কারা মহাপরিদর্শক আশ্বাস দেন বাউন্ডারি ওয়ালের ভেতরের স্থাপনা অক্ষত রেখেই পরিকল্পনা নেওয়া হবে। যে স্থাপনাগুলো শুধু হেরিটেজ ভ্যালু ক্যারি করে সেইগুলোকেই এখানে রাখা হবে, জেলের ভিতরে হবে না। জেলের বাইরের অংশে আপনারা জানেন কিছু খালি জায়গা আছে চকবাজারের মোড়ের দিকে, সেই এলাকাতে ওই স্থাপনাগুলো করার আমরা চিন্তা করছি, যেটা হলো কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স, সুইমিং পুল, জিম, ফুড কোর্ট এগুলো। এই কারাগারের প্রতিটি ভবন, প্রতিটি ইট এক একটি স্মৃতি বহন করছে। কারা কর্তৃপক্ষ বলছে এই স্মৃতি সংরক্ষণ করেই এই কারাগারকে রূপান্তরিত করা হবে এক টুকরো সবুজ উদ্যানে, যেখানে ব্যস্তই নগরবাসী পাবে একটুখানি ইতিহাসের আলিঙ্গন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ভবনের মেঝেতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি স্বীকার করে এটি একটি স্বাভাবিক ঘটনা বলে দাবি করেছে গণপূর্ত বিভাগের প্রকৌশলী। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত দলকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে জানা যায় বেশ কয়েকদিন ধরে লিফটের সামনের অংশের মেঝে ফাঁকা দেখতে পায় বেশ কয়েকজন রোগী। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অভিযোগও করা হয়। পরে জায়গাটি খুঁড়লে সেখানে বাঁশের অস্তিত্ব পাওয়া যায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য জানতে চাইলে তারা জানায় কাজটি গণপূর্ত বিভাগে দায়িত্বে ছিল। 2012 সালে 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটির উদ্বোধন করা হয়। মূলত হাসপাতালটিকে 530 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করতেই ভবনটি নির্মাণ করা হয়েছিল। সকালে ডাইরেক্টর স্যার সহ দেখছি, আমার এসসি এডিশনাল চিফ স্যার, আমাদের যারা সিনিয়র অফিসার তারাও দেখে গেছেন, এবং আমরা আপনাদের প্রেসের লোকজন নিয়ে ফিল্ডে যেয়েও কিন্তু দেখছি। হ্যাঁ, সবাই তখন ছিলেন। তো ওখানে আসলে কি আছে, আসলে আর কি রিপোর্ট হয়েছে, এটা আমার মনে হয় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির মতো হয়ে গেছে। বাস দেওয়াটা সঠিক হয়েছে কিনা সেটা ওনারা ভালো বলতে পারবেন। তো বাস তো আসলে পচনশীল একটা জিনিস, এটা দেওয়াটা আমি নিজেও এটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি আজকে গঠন করে দিচ্ছি। এটা আমাদের একজন প্রফেসর সাহেব থাকবেন সভাপতি এবং পিডব্লিউডির 2 জন ইঞ্জিনিয়ার থাকবেন। 57 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পতাকা প্রদান করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে ঢাকা সেনানিবাসে 57 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ মাঠে কালার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান এ পতাকার মান সমুন্নত রেখে সবাইকে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকার আদেশ দেন। এছাড়া কঠোর প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর উপর জোর দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। অদম্য 57কে যে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে তার মান সমুন্নত রাখতে ইউনিটের সকল সদস্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকবে। প্রাণপ্রিয় সেনাবাহিনী তথা দেশ মাতৃকার সেবায় আত্মোৎসর্গের জন্য সদা প্রস্তুত থেকে রেজিমেন্টের মূল মন্ত্র সৌম্য, শক্তি ও ক্ষিপ্রতা এর যথাযথ প্রতিফলন ঘটাবেন, এটাই আমার প্রত্যাশা। উদযাপিত হলো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে র্যালির মধ্য দিয়ে শুরু হয় উদযাপন কার্যক্রম। পরে মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করেন অতিথিরা। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন সীমাবদ্ধতা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন বক্তারা। চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয় বলে উল্লেখ করেন চলচ্চিত্র নির্মাতা ও গভর্নিং বডির সদস্য মোর্শেদুল ইসলাম। তবে নতুন ক্যাম্পাস নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা শীঘ্রই নেওয়া হবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখনো আমাদের যন্ত্রপাতির অভাব, ন্যূনতম যন্ত্রপাতিও নাই, ক্যামেরা নাই, এডিটিং মেশিন সম্ভবত একটা আছে, এবং ইন্ডিভিজুয়ালি যে প্র্যাকটিস করবে সেই উপায় নাই। এইগুলো না হলে কিন্তু ন্যূনতম একটা চলচ্চিত্র শিক্ষা দেওয়া যায় না। স্থায়ী স্থাপনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 4 একরের বেশি জমি এখানে বরাদ্দ করা হয়েছে। আমরা নকশা তৈরি করব। আমার ধারণা 17 সালের ভেতরে
ওই নিজস্ব ভবন নির্মাণের কাজে হাত দিতে পারবো না। ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে বাড়ি ফিরেছেন দেশের ক্রিকেটের নতুন বিস্ময় মেহেদী হাসান মিরাজ। আর তাকে কাছে পেয়ে বীরের বেশে বরণ করে নিয়েছেন এলাকাবাসী। জন্ম বরিশালের বাকেরগঞ্জে হলেও বাবার কর্মস্থলের সুবাদে খুলনায় বড় হয়েছেন মেহেদী হাসান মিরাজ। খুলনার খালিশপুরের কাশীপুর মোড়ে অলিতে গলিতে ক্রিকেট খেলেই আজ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন মিরাজ। 2 টেস্টের অভিষেক সিরিজে বিশ্বের প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ 19 উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার। তার হাত ধরে এসেছে ঢাকা টেস্টের জয়। তাই তো মিরাজকে ঘিরে উল্লাসে মাতোয়ারা পুরো খুলনা। ঢাকা থেকে বাড়ি ফিরলে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন সবাই। এ সময় মিরাজকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত। স্কুলের খুদে বালক থেকে বৃদ্ধ সবাই মিরাজকে অভ্যর্থনা জানান। আমি শুধু মিরাজের জন্য না, যত বাংলাদেশে যত প্লেয়ার আছে আমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি। আমি আসলে বাংলাদেশের হয়ে কিছু একটা করতে পেরেছি এবং খুব ভালো খেলেছি এবং সেজন্য খুলনাবাসীরা আমাকে নিয়ে গর্ব করতেছে। বাংলাদেশ ডে বাই ডে ইমপ্রুভ করছে এবং সবচেয়ে বড় যে ইংল্যান্ড টেস্ট টিম ওদেরকে হারানো আসলে যেই সেই কথা না, অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল এটা বাংলাদেশের জন্য এবং আমার লাইফে কেরিয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করি আমি এইটাই যে টেস্ট আমরা ফার্স্ট ম্যাচটা জিতেছি ইংল্যান্ডের সাথে। বিপিএল এর খবর। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বিতীয় লেগের খেলা। দিনের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 3:30টায় আরামবাগের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। প্রথম লেগের জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় লেগেও ধরে রাখতে চায় ধানমন্ডির ক্লাবটি। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আরেক ম্যাচে সন্ধ্যা 6:15টায় উত্তর বারিধারার বিপক্ষে লড়বে শেখ রাসেল। মৌসুমের শুরুতে দলের 8 ফুটবলারকে হারিয়ে বেশ বিপাকে পড়েছিল শেখ জামাল। আদালত পর্যন্ত গিয়েও সমস্যার সমাধান হয়নি। কোনো রকমে দেশি ও বিদেশিদের নিয়ে দল গড়েও প্রথম লেগের শুরুতে চমক দেখিয়েছিল শেখ জামাল। শুরুতে পয়েন্ট টেবিলে রাজত্ব করলেও শেষ দিকে আর পেরে ওঠেনি ধানমন্ডির জায়ান্টরা। প্রথম লেগ শেষে 5 জয় আর 4 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে আছে শেখ জামাল। দ্বিতীয় লেগে নিজেদের সেরাটা দিয়ে আরও ভালোভাবে মেলে ধরতে চায় শেখ জামাল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে আরামবাগকে পাচ্ছে ওয়েটসনরা। প্রথম লেগ শেষে 15 পয়েন্ট নিয়ে 6ষ্ঠ স্থানে আছে আরামবাগ। তাই জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ধানমন্ডির জায়ান্টের। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। 9টি বোর্ডের এবার পরীক্ষার্থী 24 লাখের বেশি। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই, আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। বিদেশ যেতে কেউ যেন প্রতারিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। যুব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, যুবকদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রাজধানীর গাবতলী থেকে 10টি অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক। বেনাপোল চেকপোস্ট দিয়ে বালির ট্রাকে করে বাংলাদেশে অস্ত্র আনছে, ব্রিফিংয়ে ডিবি। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌরুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। আগামী বছরের শুরুতে উদ্বোধন। এবং নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। 2 প্রার্থী প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মত। জরিপে মাত্র 1% পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।